তাই আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আপনাকে ছোট করব না। তবে সুযোগ যখন আমি পাবো তখন ঠিক এর প্রতিদান আমি দিয়ে দেব। প্রতিদান যদি আজ চাই, বলুন বলুন আপনি কি প্রতিদান চান? আজ আমরা পদে পদে বিপদের মধ্যে আছি, সেই বিপদের হাত থেকে বাঁচাতে আমার হাবাকবার স্বামী এখান থেকে ভয় পালিয়ে গেছে। সে কি কার হয়ে? আমার ভাষণ ঠাকুরের ভয়ে। ও একটা আস্ত বড় শয়তান আমাদের সম্পত্তি লিখিয়ে নিতে চায়, আর আমরা লিখিয়ে দেব না বলে আমাদেরকে শাসিয়েছে, আমাদেরকে পুড়িয়ে মারতে চায়। তাছাড়া তাই বলছিলাম আমার স্বামী যতদিন না ফিরে আসছে ততদিন যদি আপনি আমাকে আপনার স্বামী পক্সি দিয়ে যেতে হবে, তাই তো? বেশ, শুধু আপনার স্বামীর আমি পক্সি দেবো না, আপনাকে আপনাকে সমস্ত বিপদ থেকে আমি রক্ষা করার চেষ্টা করবো। আমার হাত থেকে তোকে রক্ষা করে দলিল ওই দলিলটাতে সই করেছিস। আমার বউ ওই দলিলে সই করবে না। আমরা ওই আমি শেষবারের মতো বলছি, দলিলে তুই সই করবে কিনা? আমার স্বামী যখন বলেছে সই করবো না তা করবো না। তবে দেখ শয়তানি, তোর আগে না তোর স্বামীটাকে আজ আমি মেরে শেষ করে দেবো।
গেছো? আরে ঝুমরি হ্যাঁ একটা কাজ নিয়ে এক বাবুর বাড়িতে গেছিলাম। সে বাবু দুধ রেল কারখানার মালিক, তার হাতে পায়ে ধরতি সে আমার একটা চাকরি দিল। আর তোকে একটা চাকরি দিয়ে বলেছিল ঝুমরি। আমি কোনো চাকরি করব না। আমার রাজা ফিরে এলে আমি তার সাথে ঘর বাঁধবো। আমি আমি আর কোথাও যাব না। আলবাত যাবি, স্বেচ্ছায় না গেলে তোকে আমি জোর করে ধরে নিয়ে যাবো। এই দৃশ্য দেখে আপনারা মোটেই বিচলিত হবেন না। আজকাল এমন দৃশ্য ঘটলে এটা কিন্তু ওদের শিকার ধরে পায়। ওই মেয়েটির আর্তনাদ শুনে যেই আপনি মেয়েটিকে বাঁচাতে যাবেন, অমনি ওরা সমূর্তি ধারণ করে আপনার পোঙায় আঝুড়া বাঁশ দিয়ে আলু করে ওরে ঠাড়া করে দেবে। চল বাবা, এখান থেকে কেটে পড়। না না যেও না। আজ আজ আমরা কোনো নাটক করছি না। ও সত্যি সত্যি আমাকে ধরে নিয়ে যাচ্ছে। হাই রে ওদের তুমি সেই মেয়েটা না? তারপরে আমাকে তোমরা বাঁচাও। দাদা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। তুমি কোন দাদা গো? আমি আর নিজে তো না, আমি চাকরি কথা নিয়ে যাচ্ছি। চাকরি? আজকাল টাকার বস্তা নিয়ে ওই নেতা মন্ত্রীদের পা ধরে সাদাসাদি না করলে যেখানে চাকরি পাওয়া যায় না, সেখানে মাগনায় তোমায় কে চাকরি দেবে গো দাদা? খবরদার, আমাদের ব্যাপারে তুমি মাথা উঠাবে না। এই যাবো এখান থেকে। এই খাটের মোড়া আমাদের ছবি লাগানি। আমরা শুধু কচি না যাই না, কচি বাপ পুরো জাতা সব নাচিয়ে ছাড়ি রে। দেখবি আমার ডালিতে ডালিতে ও টুনটুনি, বলো ফেলতামনি, পুরাই দিকে এখন আই চলো। এই ধেরে গুজা গুজা করে নাচা করবো। এই 100 কোটি খোকা খুকি নাচে রে, তোদের কোলে দিয়ে দিয়ে নাচে রে। এই 100 কোটি খোকা খুকি নাচে রে, তোদের কোলে দিয়ে দিয়ে নাচে রে। ও তোর মাইকা, ও তোর মাইকা, ও তোর মাইকা, ও তোর মাইকা। ভারতে টাকায় দিয়ে ভারতে টাকায় দিয়ে এই 100 কোটি খোকা খুকি নাচে রে, তোদের কোলে দিয়ে দিয়ে নাচে রে। এই 100 কোটি খোকা খুকি নাচে রে, তোদের কোলে দিয়ে দিয়ে নাচে রে। ও তোর মাইকা, 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 ও খুকির মাইরা। হ্যাঁ দেখলে তো এই হিজড়েদের ক্ষমতাটা দেখলে? সবাই হিজড়েদের ভয় পায়, আর পাবেই মানে কেন? এদেশের সৎ নাগরিক বলতে যদি কেউ থাকে সারা আমরাই আসি। তাই বুঝি? হ্যাঁ, নিশ্চয়। এদেশের পুরুষরা মেয়েদেরকে রেপ করে, আর বিদেশি মেয়ে করে। কিন্তু কখনো কি শুনেছো যে হিজড়েরা কখনো মেয়ে পুরুষকে রেপ করছে? না তা তো শুনিনি। কি হলো গো বৌদিমণি, তোমাদের কিছু কচি টচি হলো? ফ্যামিলি কচি হবে কেমনে না? এই কচির বাপটা যদি দিন রাত ওই নাইট ডিউটি করে রইল, কচির বাপটা নাইট ডিউটি থেকে না আসলে ওই কচিটা কি আকাশ থেকে ঠিকরে পড়বে কি না? হায় রে ওদের খাপা। এই মানুষগুলো যদি না থাকতো তাহলে আজকে দাদা আমাকে জোর করে ধরে নিয়ে যেত। যাকে আমি আমি আর দাদার কথা ভাববো না। আমার রাজা ফিরে এলে আমি তার সাথে এখান থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যাব। আমি ওইখান থেকে পালিয়ে
রাজা তুমি ফিরে এসেছো রাজা তুমি এমন করছো কেন রাজা তুমি কি আমাকে চিনতে পারছো না কেমন করে চিনবো গো? আমি তো আগে তোমায় কোনোদিন দেখিনি। আমাকে আমাকে তুমি একটু ভালো করে তাকিয়ে দেখো তাহলে তুমি ঠিক চিনতে পারবে আমি তোমার চন্ডী শুধু তোমারই আছি তাকাও একবার ভালো করে দেখো আমার দিকে এগুলো তো আমার কেউ ছিল না, খালি আমার একটা বউ ছিল। তোমার কেউ নেই। আমি কাছে পালাই। দাঁড়াও, যাওয়ার আগে তুমি বলে যাও কেন আজ তুমি আমাকে চিনতে পারছো না কেন আমার বোকার মতো কথা বলছো বলো বলো কি হয়েছে তোমার বলো আমি পালাই, আমি পালাই, আমি পালাই। বলো রাজা বলো বলে যাও কি হয়েছে তোমার হারিয়ে ফেলেছে এবার আমি প্যার শত্রুকে কেড়ে নেবো না কিছুতেই না আমার রাজার কোনো ক্ষতি আমি করতে দেবো না যেমন করে পারি রাজাকে আমি বাঁচিয়ে তুলবো চলো চলো রাজা আমি তোমায় আবার সুস্থ করে তুলবো তখন থেকে তুমি আমার লাদা লাদা বলতো কেন গো? আমাকে দেখে তুমি বুঝতে পারতো না যে আমি লাদা নয়, আমি একটা ভিখারি। এই ভিখারি কোনোদিন লাদা উঠতে পালে না। আরে নয় পেরেছে তুমি আমার মনের রাজা তুমি চিরকাল আমার মনের মধ্যে থাকবে চলো চলো রাজা চলো গ্রুপ থেকে খালি করে সঙ্গে চলো রাজাকে দেখে দূরে সরে এভাবে দিনের পর দিন বৌদি ব্যভিচার সব আমাদেরকে সব চোখ কান বন্ধ করে সহ্য করে যেতে হবে না না এ আমার পক্ষে সম্ভব না। আচ্ছা তোরা কি বলতো তোরা কি শুধু নিজেদের কথাই ভাববি তোরা কি আমার মেয়ে দুর্গার কথা একটিবারও ভাববি না তোদের কি জানতে ইচ্ছা করে না সে কেমন আছে কোথায় আছে তোর কি জানতে ইচ্ছে করে করে না মা করে সে বাড়ি বাকি সবাই দিদির নামটা মন থেকে মুছে ফেললেও আমি কিন্তু তা পারিনি মা। আর তাই তো তোমাদেরকে কাউকে কিছু না বলে একদিন আমি লুকিয়ে দিদির বাইরে গিয়েছিলাম। গিয়েছিলে মেয়েটা আমার কেমন আছে রে সে তার হাবা গোবা স্বামীকে নিয়ে ঠিক আছে তো আমাদের কথা জিজ্ঞাসা করেনি জানতে চাইনি তোর বাবা কেমন আছে কি হলো রে চুপ করে আছিস কেন বল তোমার প্রশ্নের জবাবটা আগে দেবো সেটাই আমি ভাবতে পারছি না মা। মানে তোমার মেয়ে যে এখন অনেক বড় বাড়ির বউ হয়েছে গো মা। হাবা গোবা স্বামী তো ক্ষতি কি, তোমার মেয়ে যে এখন দামি দামি শাড়ি আর দামি দামি সোনার আর হীরের গহনা পরে যেন রাজ রানীর মতো সেজে রয়েছে। আমি যেতে তো দেখেই দিদি আমায় কোথায় বসাবে কি খাওয়াবে তা নিয়ে ব্যস্ত। আর এত কিছু খাবার দিল যে সেই খাবারগুলো আমি কখনো চোখেই দেখিনি মা। কি বলে তুই আচ্ছা কথাগুলো আমার চোখে চোখ রেখে একবার বলতো মা আচ্ছা তুই কি রে আমি সেই ছোট থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করছি এই কথা যে তোর মনের কথা নয় সেটাকে আমি একটু বুঝতে পারিনি বল এত চেষ্টা করার পরও আমি আসল সত্যটাকে গোপন রাখতে পারলাম না মা। শুভ কি তোর আসল সত্য রে শুভম? তাহলে কি আমাদের মেয়েটা চির দুঃখিনী হয়ে রয়ে গেল? একটা জীবন গড়া সুখ কি কখনো তার পাশে আসে বাবা? তার মানে আমাদের দুর্গা এতটুকু সুখী হয়নি মা, এতটুকু সুখী হয়নি। জামাই বাবু সেই দুঃখে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আমার সেই দুঃখের আতঙ্কে দিদি বোধহয় একবারে শেষ হয়ে যাবে বাবা, একবারে শেষ হয়ে যাবে। আমি শুনলাম কি আমি শুনলাম তুমি যাও যেমন করে পারো আমার দুর্গাকে তুমি ফিরে এনেছো এ বাড়িতে এত মনে কান্না কি সারা শুনে কে মরেছে এ বাড়িতে এ বৌমা এই যে আপনাকে কখন ব্যাগ আর ফর্দ দিয়ে বলেছি বাজারে যেতে আপনি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন আপনাকে না পই পই করে বলেছিলাম যে আজ আমার বার্থডে পার্টি বাড়িতে কিছু স্পেশাল গেস্ট আসবে আর তাদের জন্য কিছু স্পেশাল খাবার
আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আমার দিকে তাকান। আপনি চুপ করে দাঁড়িয়ে রয়েছেন কেন? ভয় করছে? ভয়? ভয় নাই বোমা, ভয় নয়, আমার ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। চক্ষু লজ্জা আছে তাহলে আপনার? তোমার মতো হয়তো নেই। তার মানে যে পোশাকটা তুমি পরে আছো বৌমা, ওই পোশাকে বাজারে গিয়ে দোকানদারের সামনে দাঁড়ালে দোকানদারের বিনা পয়সাতে তোমার বাজারের থলেটা ভরিয়ে দিবে। মান অপমান জ্ঞান তোমার আছে বাবা? তা যদি থাকতো তাহলে এমন একটা বাজে পোশাক পরে তুমি শ্বশুরের সামনে দাঁড়িয়ে থাকতে পারতে না। মানে কোনো গৃহবধূকে, কোনো পরিবারের গৃহবধূকে তুমি এমন অর্থবলম্বনের সাথে সাজতে দেখেছো? একজন আদর্শ বধূ সাজকে এমন সাজ হয়? তুমি কি আমাকে কোনোদিন আন্দাজ করতে পারোনি যে আসল সাজ কোনটা আর কোনটা সুন্দর? মনে হবে কি করে আরতি? তোমার ছেলে তোমাকে আগে দেখে ছুটে মামা বলে জড়িয়ে রাখতো, কিন্তু এদের ছেলেরা তা না করে কি বলবে জানো? দূর থেকে শুধু বলবে হাই মাম্মি, হ্যালো মাম্মি। এত বড় অপমান আমাকে! আজ আমি জুতো মেরে তোর মুখটা ভেঙে দেব না পুরো! আমার বাবার বুড়ো গালে শক্ত না মেরে তোমার গালে আমার গালে তুমি জুতো মারলে করো? শুধু জুতোই নয়, এবার যদি তুমি আমার বাবার গায়ে হাত তোলো না, তোমার আমি হাত ধরে ছেড়ে দেবো। তা তো বলবে না ভাই পড়ো। তুমি তো এদেশে কাপ পুরুষদের মতো বউ পিটিয়ে পুরুষ থাকতে চাও, কিন্তু তোমার মতো জানা নেই আমার লাভ জীবন থানায় যদি একটা কমপ্লেন করে তোমাদের ঘর শুধু সবার কোমরে দড়ি পড়বে। হ্যাঁ, এই আমার আপনাদের ফ্যামিলি ম্যাটারে মাথা গলানোটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, মানে লাভ জীবন আমি বলছিলাম কি, আমার মানি ব্যাগটা আমি খুঁজে পাচ্ছি না। যদি কোনো কারণে তোর ঘরে পড়ে গিয়ে থাকে। কেন দাদা? মানি ব্যাগটা তো তোমার পকেটেই ছিল, এখন নেই? না, তাই তো ভাবছি আমার মানি ব্যাগটা আমার ঘরে যদি পড়ে থাকে তাহলে তুমি নিশ্চয়ই পাবে দাদা, আর যদি এ বাড়ির অন্য কোথাও পড়ে থাকে তাহলে সেটা এতক্ষণে হজম হয়ে গেছে। কি বলতে চাইছো তুমি? তার মানে তুমি কি আমাদের সন্দেহ করছো বাবা? তা কেন হবে? মল্লিক মুসাতে এসে বৌমার ঘরে ঢুকেছিল, যদি কিছু হয়ে থাকে তো ও ঘরেই হয়েছে। কিন্তু তার আগে তো আপনাদের সবার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি আপনাকে প্রণাম করলাম, দুর্গাপুরের কুশল সংবাদ জানালাম। তার মানে কি বলতে চান আপনি? মানে বলছিলাম কি, অভাবে তো অনেক ভালো মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়, তাই খবরদার, আমার বাবা মা আমার কাছে দেবতা, ওদের অসম্মান করলে আমি কিন্তু ভুলে যাবো আপনি আমার বস আর আমি আপনার কারখানার কর্মচারী। বেশি বাহাদুরি না দেখিয়ে বাবা মাকে একবার সার্চ করলে তো সমস্যাটা মিটে যায়। যারা চোর তারাই শুধু ওপরকে চোর সন্দেহ করে লাভলি। এই নোংরা কাজ আমার বাবা মা কোনোদিনই করতে পারে না। বিশ্বাস না করলে ওরা তো করছে না পরম, তাই বলছি দরকার পড়ে ওদের সামনে তুমি আমাকে পরীক্ষা করে দে। হয় না, আমি বলছি পরম, তুই আমাদের সাজ কর, সত্যের অগ্নি পরীক্ষা দিতে আমরা প্রস্তুত। ভাই বাবা, তুই আমাদের ক্লোজ মুক্ত কর। তুমি বরং তোমার বাবাকে সার্চ করো, আর আমি একবার তোমার মাকে সার্চ করে দেখি। দেখি তোমার পকেটে মানি ব্যাগ। ওটাই তো আমার মানি ব্যাগ। দেখি 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 দেখি। ভালো করে দেখো দাদা, তোমার মানি ব্যাগের সমস্ত কিছু ঠিকঠাক আছে তো? মল্লিক মুসাই মানি ব্যাগ আমার পকেটে। আরতি, আমি কি এখন স্বপ্ন দেখছি না জেগে আছি? আকাশটা কি মাথার উপর স্থির আছে? পায়ের তলার মাটি কি ফেটে চৌচির হয়ে যায়নি? ওরে পরম, তুই বিশ্বাস কর বাবা। ছি বাবা ছি, তোমার যদি আসল টাকার প্রয়োজন ছিল তুমি আমায় বললে না কেন? যেখান থেকে হোক ধার দিনা করে আমি তোমার চাহিদা মেটাতাম। ওরা তুই কাকে কি বলছিস? যে মানুষটা হরতে দিন উপোস করে থেকে তোদের 3 ভাই বোনদের মুখে খাবার তুলে দিয়েছে, যে মানুষটা শত অভাবেও কারো কাছে একটা পয়সা পর্যন্ত ভিক্ষে না নিয়ে সৎ উপায়ে উপার্জন করে তোদের প্রয়োজনে মিটিয়েছে, সেই মানুষকে তুই বিশ্বাস কর? সে আজ চোর। চুরির মাল যার কাছ থেকে পাওয়া যায় তাকেই তো চোর সাব্যস্ত করে না। আরে বাবা, চোর হলেও উনি তোমার বাবা মা, আর বাবা মা হলো গিয়ে দেবতা। এমন চোর দেবতার সাথে আমি কিন্তু থাকতে পারবো না পরম। তুমি তাই চোরের সঙ্গে থাকো, আমি বরং এখান থেকে
এই চোর দুটো বাড়ি থেকে চলে যাবে। বড় ওগো শুনছো? ওগো তুমি শুনছো? আমাদের বড় মেয়ে কি বলছে? আমরা নাকি চোর, ওর নাকি আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে। ও তোমায় কিছু বলেনি? তুমি যে ওর গর্ব ধারিনি মা, কত কষ্ট করে বুকে আগলে রেখে তুমি ওকে মানুষ করেছো। ও কি সে কথা ভুলে তোমাকে এমন আঘাত দিতে পারে নাকি? পারে না। ওগো তুমি তো অনেক কষ্ট করেছো গো। একদিন রাত্রে 10 মাইল রাস্তা পাড়ি হেঁটে গিয়ে তুমি শহর থেকে ডাক্তার নিয়ে এসে ওই পরমকে তুমি সুস্থ করে তুলেছিলে। সে কথাটাও কি ও আজ ভুলে গেছে? চোরি বাপরে সামান্য প্রতিদান কি কারো মনে থাকে আরতি? বাবা পরম, তোর কাছে আমি কোনো কিছুই চাইবো না। তোর কাছে শুধু আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাকে নয় রে, তোর মাকে তুই এই বাড়িতে থাকতে দে পারো। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো পারো। আমি এই বাড়ি থেকে যে সংসার আমাকে আমার স্বামীকে চোর অপবাদ দেয়, সেই সংসার আমি কখনোই থাকবো না। দরকার হলে আমি তোমার হাত ধরে নিয়ে কাজ করবো, প্রয়োজন হলে আমি ভিক্ষে করে পেট চালাবো। তবু তোমাকে ছেড়ে আমি এই বাড়িতে থাকবো না গো। এই বাড়িতে আমি থাকবো না। আমি থাকবো না। যে রক্ত আজ আমাদেরকে চোর অপবাদ দিল, সেই রক্তের বন্ধনকে ছিন্ন করে এই বাস্তব দেবকে প্রণাম জানিয়ে চলো আমরা এই সংসার ছেড়ে চিরবিদায়ী বস্তু দেব। যে ছিল আপন যে কেন বুঝি না কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আর বড় স্বার্থপর। যে ছিল আপন যে কেন বুঝি না কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। বুকেতে বুকে আসে শুধু হাওয়া, হারিয়ে গেল আজ সব জায়গা। বুকেতে বুকে আসে শুধু হাওয়া, হারিয়ে গেল আজ সব জায়গা। একে খেলা বিধাতা তোমার, একে খেলা বিধাতা তোমার। যে ছিল আপন যে কেন বুঝি না কি করে হয়ে যায় মানুষ আজ বড় স্বার্থপর। কি করে হয়ে আর বেশি দিন আমার কাছে থাকা সম্ভব নয়। যাতে মহেশ বলে কোনো রকমে আমার পরিচয়টা জানতে পারে, তাহলে যে আমার বিপদ হতে পারে। কিন্তু তুমি চলে গেলে বৌদিমণি ভয়ঙ্কর বিপদে পড়বে। হ্যাঁ মাধবদা, তোমার ভয়ে মহেশ বলে থালা গুটিয়ে বসে আছে। তুমি চলে গেলে শয়তান হয়তো আমার বৌদিমণির ওপর অমানসিক অত্যাচার করবে। মাধবদা, তুমি আমি আর সহ্য করতে পারছি না। নিজের হাতে কোলে পিঠে করে মানুষ করে সেই ছোটবাবু নরকিশোর হাতে নির্মম ভাবে মার খেতে দেখে আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। পাশের শয়তানটাও হয়তো আমাকে মেরে ফেলবে। নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সেই অসহায় হাবাগুবা ছেলেটা এত রাত না
শুনেই গেছি আর মনে মনে ঈশ্বরকে ডেকে বলছি, ওগো ঈশ্বর, এই মহাপাপীটার সাজা দিতে কবে তুমি উদার হবে না? আমার প্রার্থনা ঈশ্বর শুনে দেবে রাজা বাবু। আর সেই জন্যই তো তোমাকে এই সংসারে রক্ষা করতে পারে এই সংসারে ফিরিয়ে দিয়েছে। কিন্তু তুমি কিন্তু ভুল করছো মাধব, তুমি কিন্তু ভুল করছো। তুমি যে আমার কাছে দেখছো রাজা বাবু, তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আপাতত এই বাড়ি ছেড়ে চলে গেলে আমার বউ জীবন হয়তো একেবারে শেষ হয়ে যাবে রাজা বাবু, একেবারে শেষ হয়ে যাবে। না মাধব দা, না। ওই সারা মহেশ মল্লিক যদি আমার এই মেম সাহেবের গায়ে একটা কাঁটার আঁচড় দেয়, তাহলে তাকে আমি কেটে আমার প্রতি তোমার এত দয়া মায়া কেন? দয়া নয় মেম সাহেব, দয়া নয়। আমি তোমাকে রাজা, রাজা, এ তুই কি করছিস রাজা? মনের প্রিয় সত্য কথাটাকে তুই এইভাবে ওপেন করে দিচ্ছিস। মেম সাহেব যদি জানতে পারে তার স্বামীর নকল স্বামীর অভিনয় করতে করতে মেম সাহেবকে আমি একটু একটু করে ভালোবেসে করে দিই, তাহলে রাজাকে আমার গোপন দুর্বলতা বুঝতে পেরেছে, ওকে জানতে পেরেছে যা আমার আসল স্বামী থেকে ওকে আমার বেশি আপন বলে মনে হয়। মেম সাহেব, হ্যাঁ হ্যাঁ বলো রাজা। আমি বলছিলাম কি মেম সাহেব, আমার বোধ হয় এখান থেকে চলে যাই ভালো। এই কথা কেন বলছো রাজা? না মানে বলছিলাম কি যে মেম সাহেব, আমি একজন গুন্ডা বদমাস সমাজ বিরোধী, আমি সমাজের সব থেকে জঞ্জালের মধ্যে মানুষ হয়েছি। তাই তো আমার ছোঁয়া লেগে যদি আপনার দেহ মনে কোনো কলঙ্কের ছাপ লেগে যায়, তাহলে কি আমি নিজেকে ক্ষমা করতে পারবো না মেম সাহেব? না রাজা না, মেম সাহেব নয়, বলো বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু। ও গো বন্ধু আমার, আঁধার রাতে যদি হাতখানি রাখো মোর হাতে, তবে নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। সঞ্জয়, ও গো বন্ধু আমার, আঁধার রাতে যদি হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেলে। ও গো বন্ধু আমার, আঁধার রাতে যদি বলছিস হ্যাঁ, ও আপনার ভাই গাবারাম নয়, ও শালা মহেশ মল্লিকের পরম শত্রু রাজা মস্তান। তাই নাকি? হ্যাঁ স্যার, আর আপনার ভাই গাবারাম এখন ওই পালিত বন ঝুমড়ি ওই বস্তির কাছে লুকিয়ে আছে। কি বলিস কি রে? হ্যাঁ স্যার। এবার আমি পাশা খেলবো রে বাবু, নতুন করে পাশা খেলবো। কি করবেন স্যার? দেখো কি হয়। কি যেন নাম বললে? ঝুমরি। রাজাকে ভালোবাসে। হ্যাঁ স্যার। দশ হাজার টাকা ধর, এই রাজাকে ফোন করে তুই গোডাউনে নিয়ে আসবি, ঝুমরিটাকে আমার 7 নম্বর গোডাউনে নিয়ে আসবি। তাকেই নিয়ে আমি ওখানে মহিষাসুর মন্ত্রী নাটকের ড্রেস রিহার্সাল করবো। কেটে দিলে। যে ঝুমরি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সেই ঝুমরিকে ভুলে কিনা আমি না হতে পারে না মেম সাহেব। আমার অপরাধে নিও না ঈশ্বর, শুধু নিজের বেঁচে থাকার তাগিদে আমার আসল স্বামীকে বলে এই নকলের স্বামীকে কাছে রাখতে বাধ্য হয়েছি। আমার আসল স্বামী ফিরে এলে এই রাজাকে আমি মেম সাহেব, আমায় আপনি ক্ষমা করবেন মেম সাহেব। কর্তব্য আমাকে এখানে আটকে রাখতে চাইলো, বিবেক যে আমাকে হাত ছাড়িয়ে যাচ্ছে, আর সেই বিবেকের টানে আজ আমি আমার পুরনো জায়গাতেই ফিরে চললাম। আমাকে বিপদের মাঝে ফেলে রেখে তুমি চলে যেতে চাইছো?
চলে যাবো না মেম সাহেব, চলে যাওয়া নাই। আমি আপনার স্বামীকে আমি খুঁজে আনতে পারবো। তার আগে আমি যদি হারিয়ে যাই। না মেম সাহেব না, রাজা, আপনি ওই ঈশ্বরের ওপর আস্থা আর নিজের প্রতি ভরসা রাখুন, দেখবেন আপনার কেউ কিছু করতে পারবে না। রাজা, কেউ তোকে বাঁচিয়ে রাখতে পারবে রে। সই করেছিস তো যে দুটোকে আমি জ্যান্ত করে মারবো। একই আঠল ধান দাঁড়ান, কি মনে করলে দাদা? চাঁদ উঠেছে, ফুল ঝরেছে, কদম তলাইকে তোর কপালে শরীর আসছে, এবার বাঁচাবে কে? তাপ পেতে, রোদ পেতে, কদম তালাই লড্ডু, আর দাদা একটা হারাম দাদা, বুকা ময়দা তরি। মিস্টার নকল কাবারাম ওরফে রাজা মস্তান। দিগন্তদা, আসুন আসুন ইন্সপেক্টর স্যার, আমি বলেছিলাম না আপনার খোঁজা ফেরা রাজা মাস্টার শুধু আমার বাড়িতে লুকিয়ে থাকেনি, আমার এই ভাইয়ের বউটাকে না রীতিমতো নিজের বউ বানিয়ে ফেলেছে। জাস্ট শাট আপ। ও কাবারাম না রাজা মস্তান সেটা আমাকে নিজেকেই তদন্ত করতে দিন। বউ, ও বউ, এই তখন থেকে ওলা আমাকে লাদা লাদা বলতে কেন গোয়া? আমি যদি লাদা হই তাহলে তুমি তো আমার রানী নাকি? আমি তোমার রানী, তুমি আমার রাজা। এসো আমরা ঘরের ভিতরে যাই। দাঁড়াও। সেদিন আমায় ধোকা দিলে আজ কিন্তু তুমি আমায় ধোকা দিতে পারবে না দুর্গা। আমি বলছি ও তোমার স্বামী নয়, অবিকল তোমার স্বামীর মতো দেখতে। ও রাজা মস্তান। হ্যাঁ, রাজা, রাজা। ও রাজা, আমি স্বীকার করছি ও রাজা। ওকে আমি আমার নকল স্বামী সাজিয়ে আমার কাছে রাখতে বাধ্য হয়েছি, কিন্তু কেন? এই আমার হাবাগোবা ভাইটাকে তাড়িয়ে দে, বলিস তো পুরুষ টাকা দে, তোমার দেহের খিদটাকে মিটাতে। সারা শহরের একটা শয়তান, তোর এই মেম সাহেবের নামে আর একটা বাজে কথা বলেছিস তো, তোর ওই জিভ এক পা এগুলো কিন্তু তোমাকে আমি গুলি করতে বাধ্য হবো। রাজা মস্তান। এবার দেখো কি হয়। না মেম সাহেব, আপনি কাঁদবেন না। এই দুনিয়া আপনার চোখের জলের কোনো দাম দেবে না, তাই আমি বলছি মেম সাহেব, আপনি ওই চোখের জলটা মুছে দিয়ে এবার শুধু আপনি ওই চোখ দিয়ে আগুন ঝরে রাখুন। আমি চলেই যাচ্ছি মেম সাহেব। এই কটা দিন আপনার কাছে থাকতে গিয়ে আমি যদি কোনো মনের অজান্তে ভুল করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন মেম সাহেব, আপনি আমাকে ক্ষমা করবেন। কিন্তু এবার আমার কি হবে রাজা? আমার যদি কোনো বিপদ হয়, আমার অসহায়তার সুযোগ নিয়ে যদি না মেম সাহেব না, এই দুনিয়ার কোনো জেল নেই এই সারা রাজা মস্তানকে রাখতে পারে। এই আসসালামু আলাইকুম মল্লিক, তো একটা কথা ভালো করে শুনে রাখ, তুই যদি আমার এই মেম সাহেবের কোনো ক্ষতি করতে পারিস, যদি মেম সাহেবের চোখ দিয়ে যদি 2 ফোঁটা জল ঝরে, তাহলে তোর সমস্ত শরীর থেকে এই রাজা মস্তানকে আপনি কোথায় নিয়ে যাবেন? তুমি অন্তত আমার কথা ভাবো, আমার কথা চিন্তা করো না। শুধুমাত্র আইনকে রক্ষা করা ছাড়া আমার পক্ষে ব্যক্তিগত কারণ নেই। দিগন্তদা, তবে আমি পুলিশ অফিসার হিসেবে আপনাদের কথা দিতে পারি, আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি যথাসম্ভব চেষ্টা করব। যথাসম্ভব চেষ্টা করব। এই, এটাই হলো তোমার বেঁচে থাকার একমাত্র ছাড়পত্র। এই কাগজটা যেন সই করে দে। ওই সম্পত্তি আমার হলো আমার স্বামীর নামে, তখন আমার স্বামী না হলো পর্যন্ত ওই দলিল আমি সই করবো না। এই সম্পত্তিটা পাওয়ার আশায় আমি 25টা বছর অপেক্ষা করে বসে আছি, আর আমি অপেক্ষা করতে রাজি নই। হয়তো এই সম্পত্তিটা সই করতে জীবন দিবে। এই সম্পত্তির জন্য আমার বাবাকে আমি ঠিক এই ঘরটাকে ফিরে মেরেছি, ঠিক এইভাবে। ওই যে আমাকে বাবা বলে রেখেছে, বাবা। ওর গায়ে একটা টাচ করে আমি তোকে
সম্পত্তিগুলো আমি আজও পাইনি। আর এই সম্পত্তির জন্য আমি এখনো অপেক্ষা করে বসে আছি। তোর এই সম্পত্তি আমার নামে লিখে দেবে, নয়তো তোর জীবন দিবে। স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। ওই রাজা মস্তির বুঝে গেছিল আপনি পালিয়ে গেছেন। আর আমরা থানা বড় বলেছে আপনাকে থানায় যে সাইডা নিতে বলেছে। এই জন্য এই দেশের পুলিশ পুরো পাবলিকের হাতে মার খায়। একটা ছিটকে মস্তানকে কায়দা করতে পারে না। রাজা মস্তানের ব্যবস্থা আমাকেই করতে হবে। তাহলে আমি কি থানায় যাচ্ছি স্যার? হ্যাঁ, রাজা মস্তানকে খুঁজে বের করে তাকে মাটিতে পুঁতে ফেলে চললাম। হ্যাঁ, তোকে আমি একটা বিশেষ কাজের ভার দিয়ে চললাম। এই দলিলটাতে একে দিন একটা সই করে রাখবি। ঠিক আছে স্যার। চাবুক দে, জেল তোর মিলে চামড়া মধ্যে তুলে নেবে, কেমন? ভালো করে মনে রাখিস। আপনি উঠুন বাবা, আপনি জানুন। কি অসহ্য যন্ত্রণা। বাবা, আপনি জ্ঞান ফিরেছে আপনার? আপনি ঠিক আছেন তো বাবা? এই ছবড়ি ওই বাবার কথা বাদ দিয়ে দলিলটা না, করবো না। আমি মরবো তো ওই দলিলে কিছুতেই সই করবো না। সই করবি না? তবে তুই তুমি মা, এই এমন একটা দানবের হাতে তুমি মার খাচ্ছ। তুমি তো দানব জননী দুর্গা। এই অসুরটাকে তুমি বধ করো মা, তুমি বধ করো। হ্যাঁ, তুমি তো আর দানব খবরদার শয়তান, তুই কি ভেবেছিস নারী মাত্র দুর্বল অসহায়, তাই না? যে নারীর মমতার আধার হয়ে মায়ের মতো সেবাদান করতে পারে, তেমনি সেই নারী দানব জননী দুর্গা হয়ে তোদের মতো অসুরটিকে যুগে যুগে নিধন করতে পারে। কে তুমি মা? আমার ঘরে তুমি কোথা থেকে এলে? আপনার ঘর মানে? আমি তো এই ঘরের মালিক। কি বলছেন? আশুতোষ মল্লিক। আপনি 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 তুই কিন্তু আপনি স্ত্রীর অন্ধকারে বোধহয় আমি কয়েকটা বছর কিন্তু আজ আমার সব মনে পড়ে গেছে মা। আমার দুই সন্তান মহেশ আর গভর্নর আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য মহেশ আমাকে এই ঘরের মধ্যে কপাট বন্ধ করে আগুন ধরিয়ে দিল। আমি আত্মনাদ করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছি। আপনি মারা গেছেন ভেবে বড়বাবু আপনার দেহটাকে বস্তায় ভরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন। তারপর কোথা থেকে কি বেঁচে উঠলাম তা এখন তো তুমি কে মা? আমি আপনার ছোট ছেলের হতভাগীর স্ত্রী। তুমি আমার গবারামের স্ত্রী। সেই জিনিসের ছোট্ট গবারামটা আমার কোথায় আমার গবারাম? বড়বাবু এই বাড়ি থেকে পালিয়ে গেছে। এই ঈশ্বর! এই কথাটা শোনার জন্য তুমি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো। অভিরামের মতো গবারামটা বোধহয় আমার হারিয়ে গেল। অভিরাম আর কে করতে পারো? আমার আর এক অভাগা সন্তান অবিরাম গবারামের মতোই দেখতে। চমৎ সন্তান। হ্যাঁ, তার থেকে আমার 5 বছর বয়স। একদিন অবিরাম স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল যাযাবর নাকি তাকে চুরি করে নিয়ে চলে গেছে। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই কথাটা তুমি আমার ফিরে যাচ্ছ। এই ফ্যামিলি মর্মান্তিক কাহিনীগুলো শুনে আমি তাজ্জব করে যাচ্ছি। মহেশ মল্লিক যে এত বড় একটা ক্রিমিনাল তা আমি স্বপ্নে ভাবতে পারিনি দুর্গা। সেসব কথা থাক, এখন বলো আমি শুনলাম রাজা নাকি পুলিশের কবল থেকে পালিয়ে গেছে। সে কি? ইন্সপেক্টর দিগন্তর হাত থেকে পালিয়ে যাওয়া এত সহজ কাজ নয় দুর্গা। আমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করেছি। তুমি রাজা হ্যাঁ দুর্গা, হ্যাঁ জানি আইন হয়তো আমাকে বেঈমান বলবে, কিন্তু আমি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাই। সেই জন্য তো মহেশ মল্লিকের ভূমিকা আমি রাজাকে এগিয়ে দিলাম। না নিশ্চয় না, ওই রাজা যদি আমার সত্যিকারী অভিযানী হয় তা
আপনার হাত ধরে আমি অনুরোধ করছি ছি ছি কাকা বাবু, এ আপনি কি করছেন? কাকা বাবু আপনি মানে তুমি আমাকে কাকা বাবু বললে সেদিনে সেই ছোট্ট দিগন্তকে আপনি চিনতে পারলেন না কাকা বাবু? কি বলতো মানে আমার বন্ধু লেফটেন্যান্ট কর্নেল সাথে ছেড়ে হ্যাঁ কাকা বাবু, হ্যাঁ। বাবা কার্গিল যুদ্ধে শহীদ হন, আর সেই দুঃখে আমার মাও মারা যায়, আর আমি কোনো রকমে মামার বাড়িতে মানুষ হই। আপনি তাহলে আমাদের নিজেদের লোক, আপনি আমাদের বাঁচান দরবাবু। আমার ফ্যামিলির ভালো মন্দর দায়িত্ব আজকে যে তোমার হাতে আমি তুলে দিলাম দিগন্ত। আমি আপনাকে কথা দিলাম কাকা বাবু, এই মহেশ মালিকের সমস্ত কুকৃতির সাজা আমি দেবই দেবো। তার আগে চলো আমাদেরকে খুঁজে বের করতে হবে ওই রাজাকে আর আমার স্বামীকে। আমরা ওদের সন্ধান করতে চাই। চলো আমরা সবাই চললাম রাজার সন্ধানে। না ডার্লিং না, আর তোমাকে আমি এইভাবে অযথা বিলাতে পারবো না। আজই তোমাকে আমি এখান থেকে নিয়ে চলে যাবো। কিন্তু তা কি করে সম্ভব? পরমের সঙ্গে তো আমার এখনো ডিভোর্স হয়নি মহেশদা, তাহলে কেমন করে তুমি আমাকে বিয়ে করবে? বোকা মেয়ে তুমি। স্বামী স্ত্রী একসঙ্গে এক ঘরে থাকলে কোনোদিনই ডিভোর্স ফাইল বানানো যায় না। চলে এসো, চলে এসো। তাই চলো মহেশদা, আজ আমি আমার স্বামী সংসার ছেড়ে নতুন করে তোমার সঙ্গে এক সুখের সন্ধানে হাত বাড়ালাম। একটু দাঁড়াও লাভলি, তুমি মাত্র আমি 5টা মিনিট সময় ভিক্ষা চাইছি। হ্যাঁ, কি ব্যাপার করো? ডিউটিতে ফাঁকে তো হঠাৎ তুমি বাড়ি চলে এলে। আপনার ডিউটি চেয়ে আমার জীবনের শেষ কষ্ট পার করতে লাভ, তাই আমি আপনার চাকরিতে রিজাইন দিয়ে আমার জীবনের শেষ কষ্ট পার করতে এলাম। কি আমার কর্তব্য যে তার জন্য এই চাকরিটাই তোমাকে ছেড়ে দিতে হলো? একটি বছর আমার পাশে পাশে সারা জীবন আমার পাশে থেকেছে, আত্মীয় স্বজন পরিজন দেছে, তাই যখন চলে যাবে তা আমার শেষ বিদায় যাওয়ানো নয় স্যার। কি বললে তুমি? আমি জানি লাভলি তুমি আমায় ভালোবাসো না, কিন্তু কিন্তু আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর সেই জন্যই তো তোমার অভাবের তাড়নায় তোমার গহনাগুলো আমি বন্ধক দিয়েছিলাম, আমি সেগুলো ছাড়িয়ে এনেছি লাভলি। তুমি আমার গয়না। ওর কয়েকদিন বেশি পাথর লাভলে, ও তোমাকে এমন ব্ল্যাকমেল করতে চাইছে। না স্যার না, আমি কাউকে ব্ল্যাকমেল করতে চাই না। আপনাদের দুটি জীবনের মেলবন্ধন ঘটিয়ে আমি আমার জীবনটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিলাম। যাও লাভলি যাও, এই আস্তাকুড়ে ভিখারির ঘর ছেড়ে তুমি রাজপ্রাসাদে রাজরানী হয়ে থাকো, আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম। ওই বললে এই পরিবারের মান সম্মানকে পথের ধুলো মিশিয়ে দিয়ে এবারে বলতে বুঝলি না আমি তোমাকে পালাতে দেবো না রে শয়তান। ওকে জেনে দে শুভম, তুই ওদের জেনে দে। না দাদা না, অভিমানের বসে নিজের অধিকার নেই, কারোর সঙ্গে আপোষ করো না দাদা। শুভম, বৌদিকে তুমি জোর করে আটকে রাখো, প্রয়োজনে তুমি তোমার অবাধ্য স্ত্রীকে শাসন করো, আর আজ আমি এই শয়তানটাকে বুঝিয়ে দিচ্ছি অন্যের ঘর ভাঙার পরিণামটা কতটা ভয়ঙ্কর। এই মহেশ মল্লিকের গায়ে হাত দিয়ে পড়ে গেল, তুই বুঝে তো ভাই পড়ো। চলে এসো লাভলি, করে চলে এসো। কথা বলছিস না কেন ভাই? কথা বলছিস না কেন? এই যে আমি যদি মরে যেতাম। না দাদা না, তোমাকে যে বেঁচে থাকতে হবে। তুমি আমায় কথা দাও দাদা, কথা দাও, তুমি আমার বাবা মাকে এ বাড়িতে ফিরিয়ে আনবে। কথা দাও, কথা দাও দাদা। চলে এসে যখন তোর খুঁজ যাবে তখন আমি কি বাবাকে বলবো রে শুভম? তুমি বলবে যাদের শুভম নিজের ভাগ্যের সন্ধান করতে বহু দূর দেশে চলে গেছে, সে আর কোনোদিনও ফিরবে না, কোনোদিনও না। শয়তান মহেশ মল্লিক, তুমি আমাদের সংসারটাকে একটু একটু করে শেষ করে দিলে। তোমাকে আমি ছাড়বো না। দাদা, এবার বাবা যদি ঘুরে এসে বলে আমার শুভম কোথায় গেছে, তাহলে আমি কি উত্তর দেবো? বাবা মা যদি জানতে পারে শুভম মারা গেছে, সেই সঙ্গে বাবা মা যদি আমি বাবাকে বলবো শুভম নিজের ভাগ্য করতে অনেক অনেক দূরে চলে গেছে। দুটো পয়সা ভিক্ষা দিন না বাবা মশাইরা,
বিশ্বাস করুন আজ 3 দিন আমরা কিচ্ছু খাইনি দুটো পয়সা ভিক্ষা দিন না। দিন না বাবা মশাই, দিন না। একটি পয়সা এই গরিবে দাও গো পথিকে দাও গো তারপর তুমি বুঝতে পারছো না হঠাৎ একটা কালবৈশাখী ঝড় উঠলো আর সেই কালবৈশাখী তাণ্ডবে আমাদের ছোট মেয়েটা আমাদের কাছ থেকে কোথায় যেন নিয়ে চলে গেল। তারপর তোমার হাতের ওই উল্কি আঁকা দেখে আমার যে নতুন করে আমাদের গৌরীর কথা মনে পড়ছে। মা এই বলুন মা, বলো না তুমি কোথায় আঁকালে ওই ত্রিশূল? তা তো আমি জানি না, তবে আমার নাম ঝুপড়ি। আমি এই বস্তিতেই থাকি আর এই কঠিন প্রশ্নের উত্তর আমার দাদাই দিতে পারে। তুমি একটি গাধা। এই নিজেদের রক্তকে ওনারা যখন নিজেরাই ছিঁড়ে নিয়েছে তো তোমার এত আপত্তি কিসের গো মেয়ে? না মানে আমি তুমি কি এখনো বুঝতে পারলে না যে ওই মাকড়াটা তোমার আসল দাদা নয়? আর তাই যদি হতো তোমাকে এই বাজে ধান্দায় নামাতে পারতো। তুমি কে গো বাছা? আমি হিজড়ে গো মাসিমা, আমি হিজড়ে। এই পরিচয়টা শুনে আমার উপর ঘৃণা হয়ে গেল, তাই না? এই সমাজও তাই করে। তবু আমি ভগবানকে ধন্যবাদ জানিয়ে বলি, ওগো ঠাকুর তুমি কতই না করুণাময়। এদের মতো সুস্থ মানুষ না করে তুমি এই পৃথিবীতে আমাকে ভিতরে করে পাঠিয়েছিলে বলে এদের মতো সন্তানদের নাতিকে আমাকে পথে পথে ভিক্ষে করতে হয়নি। ওনাদের সন্তানটাই ওনাদের এইভাবে পথে নামিয়েছে। আরে মা, হ্যাঁ, আমাদের ছেড়ে আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তাতে কি হয়েছে গো বাবু? এই তোমাদের এই চুমড়ির আর নকল পরিচয়টা মুছে দিয়ে তোমাদের মেয়ে এই গৌরী আসল পরিচয়টা যখন দিয়ে দিবে তোমাদের মেয়েই তো তোমাদেরকে মাথায় করে রাখবে গো। কি গো মেয়ে, রাখবে না? না গৌরী, শুধুমাত্র হাতের একটা উল্কি চিহ্ন দেখলেই প্রমাণ হয় না যে ওনারা আমার মা বাবা। এই জন্য প্রমাণ চাই, উপযুক্ত প্রমাণ চাই।
বন্যস ওই বাবুজি তোকে এক ছোটবেলা এক চোরকে মেলা থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিল। এরপর কি অবিশ্বাস করবি মা? এরপরেও কি তুই আমাদের অবিশ্বাস করি মা? বার আছে গৌরী! এই ছেলেরা নয় গো, ছেলে না। এ বাবা মায়ের মর্মা, এ শুধু মেয়েরাই বোঝে গো, মেয়েরাই। আর সেই মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় শ্বশুর শাশুড়িকে কুকুরে অধম রাখে। গরম! ক্ষমা করে বাবা, আমার সব রাত ক্ষমা করে তুই আমার বাড়িতে চলো বাবা, গলা বসে গেল না হলে আমি আত্মহত্যা করে মরবো। ওরে তুই ও কথা বলিস না। আমরা যে সহ্য করতে পারবো না। আমরা সবার তোর সাথে মিলে যাবো। কি গো, যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় যাবার দি। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ওরা আমাদেরকে পথে নামিয়েছিল বলি তো আজ আমাদের মেয়ে গৌরীকে ফিরে পেলাম। গৌরীকে বাবা, ওর তোর ছোট বোন রে। তোর ছোট বোন গৌরী। ওরে তোর মনে নেই? অনেকদিন আগে এক চড়ক মেলা আমার এই গৌরী যে হারিয়ে ফেলেছে। ফাস্ট করো এই গৌরী, তুই মানে আমার মাইক্রোফোন নিয়ে বলো মাইক্রোফোন নিয়ে বলো আমি তোমার ছোট বোন গৌরী। গৌরী, গৌরী বোন আমার, কাছে আয় বোন, কাছে আয়। দাদা, এবার আসো এই শয়তান মহেশ মল্লিককে থানে ফেলতে আমরা একটা নতুন নাটক সৃষ্টি করবো। মহিষাসুর মর্দিনী। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ এই স্বর্ণালী সন্ধ্যায় হোটেল মুনলাইটের সমস্ত অতিথিদেরকে নৃত্য সুরের মর্ষণে মোহিত করতে এগিয়ে আসছে নবাগত নৃত্যশিল্পী মিস তানিয়া। মাত্র 3 लाख টাকা। এই যে মহেশ বাবু, इसी में पूरा 3 लाख ही है। থ্যাংক ইউ। বেমান, শয়তান, বিশ্বাস করো, তোমাকে বিশ্বাস করে আমি আমার সর্বস্ব দিয়েছি আর তুমি আমাকে বিয়ে করার নাম করে এখানে এনে বিক্রি করতে চাইছো। মহেশ মল্লিক আদরের বোকা রেখে তোমার মতো সেকেন্ড হ্যান্ড মালকে বিয়ে করে বিয়ের পাসওয়ার্ড সাজাবে। এই তো সত্যি আমার বহুদিনের
ষড়যন্ত্রের শিকার দিগন্ত। ভুল করেছি দিগন্ত, আমি মহা ভুল করেছি। সেদিন তোমাদের বিয়েটা ভেঙে দিয়ে আমি সত্যিই ভুল করেছি দিগন্ত। কেন শয়তানি কেন? আমরা তোর কি ক্ষতি করেছিলাম? আমার বাবা মা কি ক্ষতি করেছিল তোর, যে তাদেরকে তুই পথের ভিখারি করেছিস? মেরে ফেলো ঠাকুরজি, আমাকে তুমি মেরে ফেলো। আমি আর এই কলঙ্কের বোঝা নিয়ে বাঁচতে চাই না ঠাকুরজি। এই সতেরো বছর সরছে আমাকে জাল নোটে ফাঁসা হয়েছে। এ কি পুলিশ অফিসার দিগন্ত আর দুর্গা তোমরা যারা চক্রান্ত করে চক্রান্ত না করলে আমরা যে এই মেয়েটাকে বাঁচাতে পারতাম না। এবার তোরাও মরবে। তোদের সব কটাকে আমি একে একে গুলি করে মারবো। তার আগে তুই মর। যা শালা, এ তো মেঘ না চাইতে জল। এবার তোরা মর। এ কি? আমার পিছনে গুলি খালি? না না, আমি গুলি পালাই। তোমার সমস্ত দুর্নীতি সাজা আমি দেবই দেবো। তোমাকে এক্ষুনি আমি অ্যারেস্ট করবোই করবো। তুমি কেন এখানে এসে পড়লে বলো? কেন? আমার কপালে নেই গো, সংসার আমার কপালে নেই। তাই আমি সংসার ছেড়ে আমি অনেক বিরক্ত। এবার শুটিং হবে, শুটিং। মহিষাসুর মর্দিনীকে শুটিং। সেই নাটকে আপনারা আগামী কাল টিভির পর্দায় দেখতে পাবেন। আর সেই জন্যই তো এই রাজার বিশেষ চরিত্রে এই গণেশ সাজা অভিনয় করার জন্য অপেক্ষা করছি। কিন্তু লক্ষ্মী, সরস্বতী, দুর্গা এরা তো এখন এসে পৌঁছালো না। শুটিং এ হবে কখন? শুটিং হবে না। এ কেন স্যার? মুম্বাই থেকে আমার প্রডিউসার ফোন করেছিল, শুটিংটা সেখানেই হবে। হ্যাঁ, তাই তুমি লক্ষ্মী, দুর্গা, সরস্বতী সবাইকে নিয়ে আমি মুম্বাই যাব। তুমি ওদেরকে তাড়াতাড়ি রেডি হতে বলো। না মানে বলছিলাম কি স্যার, এই শুটিং না হবে ড্রেস আসবে সেই নিয়ে যাক না। তুমি কি পাগলের মতো কথাবার্তা বলছো? আমার এখনো মহিষাসুরের মেকআপই হলো না, আর তুমি কি না বলছো ড্রেস?